আসসালামু আলাইকুম। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি পেজে সকলকে স্বাগত। অনেক দিন পর আবার অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি পেজে লাইভ অনুষ্ঠানে এসেছি। আশা করি সকলে ভালো আছেন। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে 10 মিনিট লেট হয়ে গেল। মানে একবার এটাকে রেডি করে রেখেছিলাম, তারপরেও চালু করতে গিয়ে ওটা মিসিং করছিল, যার জন্য আবার নতুন করে সেট করতে হলো। এই নতুন করে সেট করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ইচ্ছা ছিল যথাসময়ে উপস্থিত হব এবং যথাসময়ে এটাকে আলোচনা করে সমাপ্তি করার ইচ্ছে ছিল। তো অনেক দিন পরে আবার এলাম। রমজান মাস, প্রচণ্ড গরম চলছে, প্রচণ্ড খরা, প্রচণ্ড দাবদাহের মধ্যে সেরকম আর উৎসাহ পাওয়া যাচ্ছে না, যার কারণে প্রতি সপ্তাহে সপ্তাহে আসা সম্ভব হচ্ছে না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে অনেক দিন হয়ে গেল, তো একটা বর্তমান যে সংকটময় অবস্থা চলছে তার উপর ভিত্তি করে একটা আলোচনা করা যেতে পারে। তাই হঠাৎ করে আসা, পূর্ব প্রস্তুতি না নিয়েই। তো আপনারা কেমন আছেন সবাই? হ্যাঁ, নমস্কার, ডাক্তার সুশীল কর্মকার। নমস্কার, আপনারা সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। শব্দ খুব কম হচ্ছে, শব্দ খুব কম হচ্ছে। এবার শব্দ কেমন হচ্ছে? এবার শব্দটা আশা করছি ভালো হচ্ছে। প্রচণ্ড দাবদাহ দাবদাহ আবহাওয়ার মধ্যে এই পড়ন্ত বেলায় এখন সবাই ঘরেই বসে আছেন, আর তারই মাঝে আমাদের পুনরায় একসাথে মুখোমুখি আলোচনায় বসা এবং একসাথে আবার একসাথে হতে পারার জন্য বেশ ভালোই লাগছে আশা করি। এখন তো কাজের চাপ অনেক কম, বাইরে লকডাউন চলছে, প্রচণ্ড গরম, কাজের চাপ কম, বাসায় বসে শুধু সময় কাটানো আর একটু পড়াশোনা করা। যাদের সঙ্গে যোগাযোগ রাখার মতো সময় পাওয়া যাচ্ছিল না ভীষণ কাজের চাপে, এখন তাদের সঙ্গে মাঝে মাঝে একটু আলাপ করা, খোঁজ খবর নেওয়ার, সময় কাটানো, এভাবেই তো সবার সময় কাটছে। তার মধ্যে দিয়ে আমাদের কিছুটা সময় একটু আলোচনা হয়ে যাক, একে অপরের সঙ্গে মতের বিনিময় যদি আমাদের কিছু কাজে লাগে। মুক্তার হোসেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালোই আছি, ভীষণ ভালো আছি। আসলে এখন তো প্রচুর কাজের চাপে রয়েছি, একটা কাজ করা হচ্ছে, সেই কাজের জন্য প্রচুর চাপে রয়েছি। প্রচুর চাপে থাকার জন্য লাইভে আসতে পারছি না, আর তার উপরে রমজান মাস, ঠিক মতো শরীরে এনার্জি পাচ্ছি না, আর সময় পাওয়া যাচ্ছে না, রাতে তো সময় হবেই না। তো আজকে রবিবার,
আমার ক্লিনিক বন্ধ। আজকে সকাল 6টায় বসেছি, এখনো চলছে। আজকে তো আর অবসর হলো না, তবুও দেখলাম যে একটু বাড়িতেই তো আছি, আসি না সবার সঙ্গে, একটু আলাপ আলোচনা করি, খোঁজ খবর নিই সবাই কেমন কি অবস্থায় আছেন। এই প্যান্ডামিক সিচুয়েশনে সত্যি খুব পেরেশানিকর পরিস্থিতি, তার মধ্যে একটু মতের বিনিময়, একটু আলোচনা, এসব করলে হবে কি, কোথায় কখন কার কাছ থেকে কিছু একটু হেল্প পেয়ে যেতে পারি, যা আমাদের পেরেশানিকে, আমাদের চাপকে অনেকটাই কমিয়ে দিতে পারে। আমরা কিছু কিছু মানুষের ওপর নির্ভর করি, কিছু কিছু মানুষের ওপর আমরা আস্থা রাখতে পারি, যারা ইতিমধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছেন, তাদের উপর আমরা আস্থা রাখতে পারি। সেরকম মানুষগুলোর সঙ্গে একই ছাদের তলায় বসে আমরা কিছু আলোচনা করে, কিছু আলোচনার মধ্যে দিয়ে যদি কিছুটা হলেও সমস্যা সমাধানের রাস্তা বার করতে পারি, তাহলে কিছুটা চাপ তো আমাদের কমবে। আর আমরা তো প্রচুর চাপে রয়েছি, অলরেডি প্রচুর চাপে রয়েছি। হ্যাঁ, সাউন্ড হয়তো এবার অনেকটা ভালো হচ্ছে। আজকে তো দুঃখিত জাহিদ ভাই, আপনার জার্নি খুব পছন্দ হয়, জার্নি খুব ভালো লাগে, এর আগেও আপনি বারবার জার্নির ব্যাপার নিয়ে আলোচনা করতে বলেছিলেন। তো আজকে আহ, আহ, মানে ফুসফুসের সমস্যার উপর কিছু আলোচনা করব অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে। মেডিসিনের জার্নি আলোচনা করতে গেলে সেখানে আর অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করা যায় না। বর্তমান পরিস্থিতিতে আমরা অনেকটা পেরেশানির মধ্যে রয়েছি, তার উপর ভিত্তি করেই একটু আলোচনা করতে চাচ্ছি। তো আমি কোনো রোগের নাম করছি না, কোনো রোগের নাম করছি না। আজকে সকালেই ফুসফুসের কিছু সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল, মানে তীব্র সংকটময় অবস্থা নিয়ে আলোচনা হচ্ছিল। সেই আলোচনাতে কিছু পজিটিভ আলোচনা হয়েছে। তারপরে মনে হলো আজকে রবিবার বাড়িতে আছি, একটু সবার সঙ্গে আলোচনা করি, সবার মধ্যে থেকে কিছু কিছু জ্ঞান যদি একটু পাওয়া যায় তো ভালোই হবে। এখন এই তীব্র শ্বাসকষ্ট নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যাকে আমরা ভীষণভাবে ভয় পাচ্ছি, এবং এ সম্বন্ধে আমরা যতই আশ্বাস দিই না কেন, বাস্তব পরিস্থিতিকে তো আমরা লক্ষ্য করছি। তার জন্য যদি আমরা কিছু অ্যাডভান্স এক্সপিরিয়েন্স অর্জন করতে পারি, আমাদের পক্ষে অনেকটা সুবিধা হবে। আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন, অভিজ্ঞতার কথা বলবেন, এভাবেই আমরা সমস্যার সমাধান যদি কিছু করতে পারি। আমি মোবাইলটিকে আরেকটু উঁচু করে দিচ্ছি, তারপরে আমি মেন আলোচনায় আসছি, নইলে অসুবিধা হচ্ছে, এটা দেখছি। হুম, এখন কিছুটা হলে আমার পক্ষে একটু সুবিধা হবে, তা না হলে বেশ অসুবিধা হচ্ছিল। তো আহ, তীব্র শ্বাসকষ্ট নিয়ে আমরা যে ভুগছি, অনেক পেশেন্টকে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে আমরা ভুগছি। আমি কোনো রোগের নাম করছি না, কেননা
সমস্যা হয়। রোগের নাম করাটা কিছুটা সমস্যা রয়েছে। আমি রোগের নাম করছি না। সেটা যেকোনো রোগ হতে পারে। বিশেষ করে ফুসফুসকে কেন্দ্র করে বা ফুসফুসকে ভিত্তি করে শ্বাসকষ্টের যে অবস্থা তৈরি হয়, সেই অবস্থা নিয়ে প্রচুর লোক খুব কষ্ট পাচ্ছে, প্রচুর লোক প্রচুর কষ্ট পাচ্ছে এবং অনেকেই ইহলোক ত্যাগও করছেন। এই অবস্থা যখন সংক্রমণ হচ্ছে, সেই সংক্রমণ থেকে সংক্রমণের কয়েক ঘন্টা পর থেকে কয়েক দিনের মধ্যে তার সিমটমগুলো ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তারা কষ্ট পাচ্ছে। এই রকম অবস্থা যখন মহামারীতে রূপ নেয়, এরকম কোনো পরিস্থিতি যখন মহামারীতে রূপ নেয়, তখন হোমিওপ্যাথি ডাক্তারের কি করণীয় রয়েছে, কি করণীয় হোমিওপ্যাথি ডাক্তারের? তার জন্য বিশেষ কিছু গাইডলাইন রয়েছে। সেইগুলোর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে সমস্ত পরামর্শগুলো দিচ্ছেন, অবশ্যই সেগুলো আমরা মেনে চলব। মাস্ক অবশ্যই ব্যবহার করব, স্যানিটাইজেশন যেভাবে করার দরকার সেগুলো করব, দূরত্ব বজায় রেখে চলব এবং শরীর সুস্থ থাকে এমন প্রোটিন জাতীয়, এমন পুষ্টিকর খাবার আমরা খাবো। অসুস্থ হয় এমন কোনো পরিবেশ বা পরিস্থিতির সংস্পর্শে আমরা আসব না, একটু সাবধানে চলব। এগুলো তো চলবই। সেই সঙ্গে সঙ্গে আমাদের হোমিওপ্যাথির কিছু করার আছে কিনা, আমি সেই ব্যাপারে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তো এই রকম পরিস্থিতিতে চিকিৎসা করার যে রীতি, সেই রীতির প্রথম শর্ত কি? প্রথম কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে একই ধরনের সিমটম নিয়ে বা মহামারী রূপ নেয় কোনো একটা রোগে, সেটা যে কোনো রোগই হোক না কেন, কোনো রোগ যখন মহামারীতে পরিণত হয়, তখন হোমিওপ্যাথির নীতিতে কোনো মেডিসিনকে, স্পেসিফিক মেডিসিনকে আইডেন্টিফাই করতে গেলে তার যে নীতি, সেটা হচ্ছে ওই মহামারী যে এলাকায় হচ্ছে সেইখানে অধিকাংশ রোগীর মধ্যে কি ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে তা নির্ণয় করা। প্রথম হচ্ছে এই কাজ। প্রথমে মেডিসিন নয়, প্রথমে মেডিসিন নয়। বাবু, পানিটা দিয়ে দাও তো শোনা। প্রথম কাজ হচ্ছে ওষুধকে, সরি, লক্ষণকে, ওই সমস্যার লক্ষণ সমূহকে, যাও ওটাও আগিয়ে দিয়ে যাও, এটাও আগিয়ে দিয়ে যাও, এটাও আগিয়ে দিয়ে যাও, এখানটায় দিয়ে যাও। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে ওই লক্ষণ সমূহকে রোজার মাস তো গলা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। প্রথম কাজ হচ্ছে ওই লক্ষণ সমূহকে ডিটেক্ট করা, কি ধরনের লক্ষণ দেখা যাচ্ছে সেই লক্ষণগুলোকে প্রথম সংগ্রহ করা। লক্ষণ সংগ্রহ করার পরে হোমিওপ্যাথি ডাক্তারের যে কাজ, সেটা হচ্ছে ওই লক্ষণের সমষ্টিতে, ওই লক্ষণের সমষ্টির সঙ্গে কোন কোন ওষুধের সঙ্গে মিল রয়েছে তা ঠিক করা। কিরকম? প্রথমত হচ্ছে যে ডিজিজটা হচ্ছে মহামারীর রূপে, যে ডিজিজটা হচ্ছে
তার কমন কিছু সিমটম থাকে যা সবার মধ্যে বিরাজমান থাকবে, প্রত্যেকের মধ্যে ওই সিমটমগুলো থাকবে, সেগুলো হচ্ছে কমন সিমটম। ম্যাক্সিমাম সিমটমটা অ্যাকুইট ডিজিজে ম্যাক্সিমাম সিমটমটা কমন ডিজিজের সিমটম পাওয়া যায়, কমন মানে ডিজিজের সিমটমটা পাওয়া যায় যা সবার মধ্যে বিরাজ করে, এই সিমটমগুলো বেশিরভাগ পাওয়া যায়। কিন্তু ওর মধ্যে থেকে কয়েকটা সিমটম পাওয়া যায় যা সবার মধ্যে পাওয়া যায় না, কারোর মধ্যে কিছু কিছু সিমটম পাওয়া যায়। সেগুলো আমি পরে পরে আসছি কিভাবে সেটা নির্ণয় করতে হয় বলছি। কিছু কিছু সিমটম রয়েছে যে সিমটমগুলো কয়েকজনের মধ্যে পাওয়া যাচ্ছে, সবার সঙ্গে পাওয়া যাচ্ছে না, সেইগুলোই হচ্ছে প্রয়োগ প্রদর্শক বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ, নির্দেশক লক্ষণ। তার উপর ভিত্তি করে অ্যাকুইট ডিজিজে মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে হয়। অ্যাকুইট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ, অ্যাকুইট স্টেট অ্যান্ড ক্রনিক স্টেটের ট্রিটমেন্ট দুটো ভিন্নভাবে হয়, আলাদা আলাদাভাবে হয়, একই রকম নীতিতে হয় না। দুটো চিকিৎসারই সম্পূর্ণ নীতি হচ্ছে আলাদা, টোটালটাই আলাদা। তো আমি অ্যাকুইট স্টেট নিয়ে কথা বলবো আজকে, ক্রনিক স্টেট নিয়ে কথা বলবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে মেডিসিনটা আমাদের ডিটেক্ট করতে হয়। আমি সংক্ষেপে এগুলো আলোচনা করে যাচ্ছি, লম্বা আলোচনা করব না। এখন এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা, এই পর্যন্ত বোঝা গেল কিনা একটা মেডিসিনকে কিভাবে, মহামারীতে স্পেসিফিক মেডিসিন কিভাবে আবিষ্কার করতে হয়? আচ্ছা, এ পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে এখন উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আসলে বিষয়টা কেমন। আসলে বিষয়টা কেমন আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝতে হবে। যেমন ধরুন, এখন যে কষ্টগুলো হচ্ছে, সেই কষ্টর মধ্যে যেটা পাওয়া যাচ্ছে যে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট এবং ক্লান্তিকর এবং অস্বাভাবিকভাবে দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া, দ্রুত শ্বাস প্রশ্বাস। কেন এগুলো হচ্ছে? তারপর হচ্ছে বিভ্রান্তি এবং চরম ক্লান্তি এবং নিদারুণ মানসিক ও দৈহিক যন্ত্রণা এবং মানসিক চাপ, এগুলো হচ্ছে। তারপরে পরে কি হচ্ছে? প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। আমাদের ডাক্তার অশোক কুমার মোহান্তি স্যার মারা গেলেন 4 দিনের জ্বরে, শুনলাম যেটা 4 দিনের জ্বরে। বোঝা গেল যে 4 দিনের জ্বরে তিনি কিভাবে ডেথ হয়ে গেলেন। এই যে গতি, অ্যাকুইট মেডিসিন বা ক্রনিক মেডিসিন সদৃশ মেডিসিন সিলেকশন করতে গেলে এই যে গতি প্রকৃতি, এই গতি প্রকৃতি, এই গতি প্রকৃতির একটা বিশাল মূল্য রয়েছে। কোনো মেডিসিনের রোগ দ্রুত দ্রুত ডেভেলপড হয়, কোনো মেডিসিনের গতি খুব স্লো, খুব স্লো ডেভেলপড হয়, প্রগ্রেস হয় খুব স্লো, আবার কেউ প্রোগ্রেস হয় র্যাপিডলি। তো ইদানিং যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেগুলো খুব র্যাপিডলি, স্লো নয়, র্যাপিডলি। তাহলে আমাদের এমন কিছু মেডিসিন সিলেকশন করতে হবে যে মেডিসিনগুলোর গতি প্রকৃতি হচ্ছে র্যাপিডলি, দ্রুত, ধীরে নয়। এই যে দ্রুত দ্রুত গতিসম্পন্ন ওষুধ, দ্রুত গতিসম্পন্ন বলতে কি, যে ওই মেডিসিনটা প্রুভিং করতে গিয়ে যখন সিমটম অ্যারাইজ হয়েছিল তখন সিমটমগুলো
দ্রুত বার হয়েছে, দ্রুত ম্যানিফেস্টেশন হওয়ার পরপরই তার যে সমগ্র সিমটম গুলো দ্রুত ম্যানিফেস্টেশন হয়ে গেছে, ওপেন আপ হয়ে গেছে, সমস্ত সিমটম গুলো অ্যারাইজ হয়ে গেছে। এই যে ব্যাপারটা দ্রুত, শুধু লক্ষণ সদৃশ্য মিলালে হবে না যে পিপাসা নেই, জীব শুকিয়ে যাচ্ছে, মুখের ভিতরটা শুকিয়ে যাচ্ছে, শুধু এগুলো নয়, তার এই গতি প্রকৃতিটাকেও লক্ষ্য রাখতে হবে, তবেই মেডিসিনটা সদৃশ হবে। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা। তো আমরা এখন যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখন বর্তমান যে মহামারী চলছে সেই মহামারীতে খুব দ্রুত প্রোগ্রেস হচ্ছে এবং দ্রুত অবসন্নতার দিকে চলে যাচ্ছে। এই যে গতি, এই গতিটাকে কি বলা হয়? দ্রুত প্রোগ্রেস হচ্ছে এবং দ্রুত অবসন্নতার দিকে চলে যাচ্ছে, চূড়ান্ত অবসন্নতা, চূড়ান্ত অবসন্নতার দিকে চলে যাচ্ছে। তারপরে আপনার শরীরে প্রচন্ড টেম্পারেচার আসছে, প্রচন্ড জ্বর আসছে, যে জ্বরকে আর থামাতে পারছে না, এরকম শুনতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি বিভিন্ন খোঁজ খবরে। তো এইগুলো হচ্ছে একটা কমন সিমটম, এগুলো হচ্ছে একদম কমন সিমটম। দ্রুত অবসন্নতার দিকে যাওয়া মানে ওই রোগের সিমটম, ওই রোগের সিমটম, এই পরিস্থিতির সিমটম। তাহলে এই পরিস্থিতির সঙ্গে তাল মিল রেখে আমাদেরকে মেডিসিনটা একটা ঠিক অনুরূপ একটা মেডিসিন সিলেকশন করতে হবে, যে মেডিসিনটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হতে পারে, যেগুলো হবে ওই মহামারীর স্পেসিফিক মেডিসিন। এই স্পেসিফিক মেডিসিনের স্পেসিফিক সিমটম থাকবে। সাধারণত মহামারীতে হোমিওপ্যাথি সদৃশে স্পেসিফিক সিমটম থাকে খুব সামান্য, খুব অল্প, প্রচুর থাকে না, খুব অল্প সংখ্যক স্পেসিফিক সিমটম থাকে, আর বাকিগুলো থাকে সব কমন সিমটম। সেই অল্প সংখ্যক স্পেসিফিক সিমটম গুলোকে ধরেই আপনাকে মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে, সেটাই হচ্ছে ওর সদৃশ্য ওষুধ। যেমন এই যে দ্রুত অবসন্নতা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সঙ্গে পিপাসাহীনতা, তবে শীত করেনি, ঠিক। যার যার জানা আছে সিমটম গুলো একটু জানাবেন, যার যার জানা আছে, যে যে দেখেছেন নিজেদের আত্মীয়দের মধ্যে থেকে যে যে সিমটম গুলো কালেকশন করেছেন সেইগুলো একটু জানাবেন, খুব ভালো হবে। তো এই যে দ্রুত অবসন্ন হয়ে যাচ্ছে, এই দ্রুত অবসন্ন হয়ে যাবার রুব্রিক কি? দ্রুত অবসন্ন হয়ে যাবার রুব্রিক কি? হোমিওপ্যাথি দৃষ্টিতে, হোমিওপ্যাথি দৃষ্টিতে এই সিমটমের রুব্রিক কি? এটা তো একটা গতি, এটা একটা গতি, এই গতিটাকে আপনাকে মান্যতা দিতে হবে, বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। রোগটা যদি ধীরে 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 ম্যানিফেস্টেশন হতো, অনেকটা সময় নিয়ে, অনেকটা দেরিতে, তাহলে আবার এই দ্রুত কাজ করে এই মেডিসিনগুলো আবার ওর সদস্য হবে না, সদৃশ্য হবে না, তখন আবার ওই রকম একটা মেডিসিন, ওই রকম শ্রেণীর মেডিসিনগুলোকে খুঁজে বার করতে হবে। তো এখানে আমরা যেহেতু পাচ্ছি যে দ্রুত ম্যানিফেস্টেশন হচ্ছে এবং খুব দ্রুত অবসন্নতার দিকে চলে যাচ্ছে, এ রুব্রিক কি? এ রুব্রিক হচ্ছে, রুব্রিক বলতে কি, প্রথমে এই অবস্থাটাকে কি বলা হয় আগে সেইটা দেখতে হবে। এই অবস্থাটাকে কি বলে? এই অবস্থাটাকে বলা হচ্ছে কোলাপস, অবসন্নতা, দ্রুত অবসন্নতা, এই অবস্থাটাকে বলা হচ্ছে কোলাপস, এটাকে বলা হয় কোলাপস স্টেট। এই কোলাপস স্টেটটা কিভাবে তৈরি হচ্ছে, ধীরে ধীরে না দ্রুত? দ্রুত। দ্রুতর ইংরেজি কি এখানে আমাদের রুব্রিকে কি আছে? দ্রুত, সাডেন, হঠাৎ করে হয়ে যাচ্ছে, সাডেন। আর অবসন্নতা, অত্যন্ত দুর্বল, অত্যন্ত অবসন্নতা। অবসন্নতা কাকে বলা হয়? দৈহিক বা মানসিক দিক থেকে বল শক্তি সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাওয়া, অধঃপতন হয়ে যাওয়া, অধঃপতিত হয়ে যাওয়া, অধোগতি হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, পতন হয়ে যাওয়া। অবসন্নতা কি?
অবসন্নতা কি? অবসন্নতা দুর্বলতা, অত্যন্ত দুর্বলতা নয়, উইকনেস নয়। উইকনেস জাস্ট দুর্বলতা ফিল করছে। উইকনেস জাস্ট দুর্বলতা, সে কাজকর্ম করতে পারে, চলাফেরা করতে পারে বা একটু বিশ্রাম নিতে পারে, দুর্বলতা অনুভব করছে, এটা হচ্ছে উইকনেস। আর আপনার কোলাপস হচ্ছে দেহ মন থেকে শক্তি নিঃশেষ হয়ে গেছে, নিংড়ি বেরিয়ে চলে গেছে, টোটালটাই নিংড়ি বার হয়ে চলে গেছে, শক্তি নিঃশেষ হয়ে গেছে। কেন এটা হয়? এটা কমন সিমটম, এটা পিকুলিয়ার নয়, এটা কমন। কেন কমন সিমটম? কমন সিমটম হচ্ছে এজন্যই, আমাদের ফুসফুসে যে সমস্ত অ্যালভিওলি গুলো রয়েছে, সেই অ্যালভিওলি গুলিতে প্রচুর পরিমাণে বাতাস সঞ্চিত থাকে। অ্যালভিওলিতে প্রচুর পরিমাণে বাতাস থাকে, বাতাসে ভরপুর হয়ে থাকে। এইখানে অক্সিজেনের আপনার এক্সচেঞ্জ, অক্সিজেন হয়, অক্সিজেনের এক্সচেঞ্জ হয়। তো কি হয়? ফ্লুইড তৈরি হয়। ফ্লুইড যখন অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেসে অ্যাটাক হয়, তখন ফুসফুসের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লুইড তৈরি হয়। এই প্রচুর পরিমাণে ফ্লুইড তৈরি হলে তখন ওই অ্যালভিওলিগুলো ওই ফ্লুইডে পূর্ণ হয়ে যায়। তা ফ্লুইড যখন পূর্ণ হয়ে যায়, তখন বাতাস তো আর সেখানে জায়গা পাচ্ছে না, মানে জায়গা তো পূর্ণ হয়ে গেল। জায়গা পূর্ণ হয়ে গেলে বাতাস, ওইখানে বাতাস ধারণের আর জায়গা নেই। তো বাতাস ধারণের জায়গা না থাকলে অক্সিজেনটা ইউটিলাইজ হবে কেমন করে? বাইরে থেকে যে অক্সিজেন দেওয়া হচ্ছে, সেই অক্সিজেনটি ইউটিলাইজ হবে কেমন করে? অক্সিজেন ইউটিলাইজ হতে পারবে না। তো অক্সিজেন ইউটিলাইজ না হতে না পারলে আমাদের যে কোষগুলো বেঁচে আছে, কোষগুলিকে, কোষগুলো যে শক্তি প্রদান করা হয়, সেই শক্তি কোথা থেকে পায়? এই অক্সিজেন থেকে শক্তি পায়। তাহলে অক্সিজেন যখন সেইখানে না ইউটিলাইজ হচ্ছে, এবং ওই বায়ু কোষ গহ্বরগুলোতে যখন, আপনার বায়ুথলিগুলোতে যখন তরল পদার্থে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তখন অক্সিজেনের পরিমাণ শরীরে কম কম কাজে লাগছে। এই কম কাজে লাগার জন্য কোষের মধ্যে যে শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলো দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে, একদম দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে, দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। এই দ্রুত নিঃশ্বাস হয়ে যাওয়ার জন্য অবসন্ন হয়ে যাচ্ছে। কেন? শক্তির যোগান না পেলে অবসন্ন তো হবেই। সেটা কিভাবে হচ্ছে? দ্রুত। এটা হচ্ছে রোগের চরিত্র, এটা কমন সিমটম। এই কমনের মধ্যে থেকে আপনাকে আনকমন বার করতে হবে। যে আনকমন, এখানে আনকমন ধরবেন না, এটা একটা খুব বিভ্রান্তিকর শব্দ, যা ভুল পথে পরিচালনা করে। কেননা কমন শব্দটাই কখনো আনকমন হয়ে যাবে, আবার কমনটাই কখনো কমন থেকে যাবে, ওই কমনটাই কখনো আনকমন হয়ে যাবে আবার। এই জন্যে আমার মনে হয় মনে রাখা, এরকম ভাবে বললে ভালো হয়, কমন আনকমন না বলে, যে প্রয়োগ প্রদর্শক বৈশিষ্ট্যপূর্ণ সিমটম, প্রয়োগ প্রদর্শক বৈশিষ্ট্যপূর্ণ সিমটমকে বার করতে হবে ওর মধ্যে থেকে। বৈশিষ্ট্যপূর্ণ সিমটম বা ক্যারেক্টারিস্টিক সিমটম কাকে বলা হয়? ক্যারেক্টারিস্টিক সিমটম হচ্ছে, ক্যারেক্টারিস্টিক মানে যে লক্ষণ ঔষধের ঔষধের স্বাতন্ত্রতা স্বাতন্ত্রতা বহন করে, যে বিশেষ লক্ষণ ঔষধের স্বাতন্ত্রতা বহন করে, তাকেই ক্যারেক্টারিস্টিক সিমটম বলা হয়, বা স্বাতন্ত্রকরণ বলা হয়, বা বৈশিষ্ট্যকরণ লক্ষণ বলা হয়। ওই বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণকে আমাকে বার করতে হবে, যা নির্দেশক হিসাবে ওষুধকে নির্ধারণ করতে সাহায্য করবে। এখন একটা রুব্রিক আমি এখান থেকে বেছে নিতে পারি, যে এখানে কি রুব্রিক রয়েছে। যেমন একটা রুব্রিক রয়েছে জেনারেলে, রেপার্টরিতে গিয়ে যদি দেখেন, জেনারেলস, কোলাপস, সাডেন। জেনারেলে, জেনারেল, কোলাপস, সাডেন। জেনারেল, জেনারেলস, কোলাপস, সাডেন। মেডিসিন আছে 9টা, 9টা মেডিসিন। তার মধ্যে আপনার এই 1 2 3 4টে মেডিসিন হচ্ছে প্রধান। 9টার মধ্যে 4টে হচ্ছে প্রধান। বর্তমান যে সিচুয়েশন চলছে, সেই সিচুয়েশনের সঙ্গে 4টে মেডিসিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো কি? আর্সেনিকাম অ্যালবাম, ক্যাম্ফর,
হাইড্রোসায়ানাইড অ্যাসিড আর কলচিকাম। হাইড্রোসায়ানাইড অ্যাসিড আর কলচিকাম, এই চারটে। তো এইবার আমি কমনের মধ্যে আনকমনে কিভাবে যেতে হয় সেটাকে নিয়ে একটু উদাহরণের সঙ্গে আলোচনা করছি। আপনি ভাবুন, কল্পনা করে নেন, কল্পনা শক্তিকে বৃদ্ধি করতে হবে। হোমিওপ্যাথি ডাক্তারের কল্পনা শক্তিকে বৃদ্ধি করতে হবে, অবজারভেশন এবং কল্পনা শক্তিকে বৃদ্ধি করতে হবে। সেন্সেশন বা আপনার কল্পনা শক্তি একে বৃদ্ধি করতে হবে। এবার আপনি একটু ভাবুন, আমরা সবাই শুনতে পাচ্ছি এই ডিজিজ মহামারী রূপ নিয়েছে, প্রবল কষ্ট পাচ্ছে, প্রচুর মারা যাচ্ছে। এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোনো মেডিসিনের আবিষ্কার হয়নি। তবে কিছু চিকিৎসা তো অবশ্যই রয়েছে যে চিকিৎসায় ভালো ফলাফল দেখাতে পারছেন চিকিৎসকরা। তারপরেও এক একটা মানুষ এক এক রকমের সাহসী, ভীতু, ভাবুক ইত্যাদি। সেই স্বভাবের অনুকূলে এক একজন এক এক রকমের ভাবে নিজেকে আত্মপ্রকাশ করে থাকবে। এখন বিষয়টা হচ্ছে, এই রকম একটা ভয়ঙ্করপূর্ণ অবস্থায় আমরা সবাই ভয় পাবো কি পাবো না, সেটা বলুন। এই ভয়ঙ্কর অবস্থায় আমরা ভয় পাবো কি পাবো না? প্রচুর শ্বাসকষ্ট, খুব এটা একটা সংক্রামক রোগ, আক্রমণ করলে প্রচুর শ্বাসকষ্ট, সহজের চিকিৎসা মেলে না, খুব দ্রুত ডেভেলপড হচ্ছে এবং দ্রুত এক্সপায়ার হচ্ছে। এগুলো আমরা সব শুনতে পাচ্ছি এইগুলো। তো এইরকম একটা পরিস্থিতি দেখে আমরা ভয় পাবো কি পাবো না? প্যানিক তো হবেই, আমরা তো ভয় পাবোই। তাহলে ভয় হচ্ছে কমন সিমটম, সিমটম। আমরা কিসের ভয় পাই? না, মৃত্যুর ভয় পাই। মৃত্যুর ছাড়া আর কিছুর ভয় পাই না, আমরা মৃত্যুর ভয় পাই। এখানে টাকা পয়সা, ধন সম্পত্তি বা অন্য কোনো কিছু এসবের ভয় কারোর হচ্ছে না, সবার মৃত্যু ভয়। তাহলে মৃত্যু ভয়টা হচ্ছে কমন, একটা লেভেল পর্যন্ত কমন। সেই লেভেলকে ক্রস করলে তখন সেটা আনকমন হবে, তখন সেটা বৈশিষ্ট্যপূর্ণ সিমটমে পরিণত হবে। তাহলে প্রচণ্ড শ্বাসকষ্ট, দ্রুত ম্যানিফেস্টেশন এবং দ্রুত অবসন্ন হওয়া, অত্যন্ত ক্লান্তিকর অবস্থা, সেই সঙ্গে মৃত্যু ভয়, মৃত্যু ভয়ের সঙ্গে উদ্বিগ্ন অস্থিরতা, এগুলো হচ্ছে সবই কমন সিমটম। এগুলো দেখলেই মনে হবে অ্যাকোনাইটের আইডিয়াল মেডিসিন, আর্সেনিকের আইডিয়াল মেডিসিন, এইগুলো মনে হবে। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তেমন না। আর্সেনিকে কি হয়, তাকে যে আক্রমণ করে সেই আক্রমণের অনুপাতের অনুসারে চেয়েও অনেক বেশি অবসন্ন হয়ে পড়ে, খুব দ্রুত, অত্যন্ত দ্রুত। একদিনই হয়তো অত্যন্ত অবসন্ন হয়ে পড়ল, এবং ওই অবসন্নতার গভীরতা এত বেশি হয়ে যায়, তখন সে ভয় পেয়ে যায় যে ধস নেমে যাচ্ছে, শরীরে বল শক্তি বলে বিন্দু মাত্র নেই, তার যেন ধস নেমে যাচ্ছে, সে মারা যাবে, তার কিছু করার নেই, সে মারা যাবে। এই মারা যাওয়ার সঙ্গে তার চেহারাতে একটা অস্থিরতা থাকবে। সেই অস্থিরতাটা অবজারভেশনের মধ্যে দিয়ে আপনাকে অনুভব করতে হবে, কেননা এত বেশি অবসন্নতার মধ্যে দৈহিক রেস্টলেসনেস আপনি খুঁজে পাবেন না। মানে বাঁচার যে একটা আকুল ব্যাকুলতা, এটাই হচ্ছে তার কাছে অস্থিরতা স্বরূপ প্রকাশ পায়, এটাই অস্থিরতা স্বরূপ প্রকাশ পায়। এই রকম ক্ষেত্রে আর্সেনিকের যে ঘন ঘন পিপাসা, ঘন ঘন জল পিপাসা, অল্প অল্প জল পিপাসা, অল্প অল্প জল খেয়ে জল পানের পরই বমি করে ফেলা, এসব সিমটমগুলো এখানে পাবেন না। দেখবেন ম্যাক্সিমাম জায়গাতে এসব সিমটমগুলো পাবেন না। এইগুলোতে জ্বালাকর বেদনা, মধ্যাহ্নে
মধ্যাহ্নে মানে দিবা মধ্যাহ্নে এবং রাত্রি মধ্যাহ্নে বৃদ্ধি, এসব সিমটমগুলো এখানে পাওয়া যাবে না। এখানে এই কমন সিমটমের মধ্যে আনকমন হবে এটাই যে রোগ আক্রমণের অনুপাতের অনুসারে অনেক বেশি মাত্রায় দ্রুত অবসন্ন হয়ে যাওয়া। এই অবসন্নতার মধ্য দিয়ে বাঁচার অত্যন্ত মানে ব্যাকুলতা যা চেহারাতে প্রকাশ পাবে। এই প্রকাশ দেখে আপনাকে বুঝতে হবে যে আর্সেনিক। তাছাড়া এইখানে আপনি আর আর কিছু বুঝতে পারবেন না, বোঝার আর কোনো সিমটম পাবেন না এখানে। আর্সেনিকের লক্ষণ যেগুলো রয়েছে মিটিয়ামেটিকাতে বললে তো 5 পাতা বলা যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কতটুকু পাবো, কোন জায়গাটুকু আমরা প্র্যাকটিক্যালি পাবো, সেই জায়গাটা আমাদেরকে উল্লেখ করতে হবে। না হলে সবাই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। ওই জল খাচ্ছে কেমন, ঘন ঘন না অনেক পরে পরে, এইসব খুঁজতে শুরু করে দেবে, এসব পাবে না। তো এটা একটা অত্যন্ত অস্বাভাবিক ব্যাপার যে ও যেভাবে আক্রান্ত হয়েছে সেই আক্রান্তর দিক থেকে মানে যেভাবে ধীরে ধীরে আক্রান্ত হলো, মানে যতটা তীব্রতার সঙ্গে আক্রান্ত হয়েছে আর কি, যেভাবে তীব্রতার সঙ্গে আক্রান্ত হয়েছে তার অনুসারে এত গভীরভাবে হঠাৎ অবসন্ন হয়ে যাবে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এইটার সঙ্গে থাকবে অস্থিরতা, ব্যাকুলতা, যে মরে যাবো আর আমাকে বাঁচাতে পারবে না কেউ, হতাশ। তার মুখের চেহারাটা একটা মৃতবত বিবর্ণ মুখের চেহারা, এইরকম একটা অবস্থা চলে আসবে এটা আর্সেনিক অ্যামালগামের। কেননা এইরকম অবসন্নতার সময় রুগী কিছুই বলতে পারবে না, সে শ্বাসকষ্ট নিয়ে সে শ্বাসকষ্টের ধকল সামলাতেই সে ব্যতিব্যস্ত। এই গেল আর্সেনিক। ক্যাম্ফরের ব্যাপারটা কেমন থাকে? ক্যাম্ফরের ব্যাপারটাও আর্সেনিকের মতো, মানে এত সদৃশ সিমটম যে বলা মানে পার্থক্য করা খুব মুশকিল। ক্যাম্ফরে থাকে সারা শরীর বরফের মতো ঠান্ডা, একদম ঠান্ডা। দুই একবার পায়খানা থাকে না থাকে অমনি অবসন্ন হয়ে পড়ে, দুই একবার পায়খানা থাকে না থাকে, হয় না হয়, আর অমনি অবসন্ন হয়ে পড়ে। এই অবসন্নতার সঙ্গে আপনার আমি কমন সিমটমগুলো বলছি না, যেগুলো শ্বাসকষ্ট, প্রচণ্ড শ্বাসকষ্ট, প্রচণ্ড অস্থিরতা, প্রচণ্ড অবসন্নতা, শুষ্ক কাশি বা খুব জোরে জোরে কাশি বা হালকা হালকা কাশি, মুখের মধ্যে শুকিয়ে যাওয়া, পিপাসা নেই, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে সব কমন সিমটম এর জন্য, এগুলোর জন্য কমন সিমটম। সে তো আর নাক দিয়ে নিঃশ্বাস নেবে না, তখন প্রচুর পরিমাণে বাতাস নেওয়ার জন্য হা করে মুখ হা করে শ্বাস প্রশ্বাস নেবে। মুখ হা করে যখন শ্বাস প্রশ্বাস নেবে তখন জিভ মুখ সব শুকিয়ে যাবে, পিপাসা থাকবে না, পিপাসা পাবে না। এগুলো হচ্ছে সব কমন সিমটম। খাবে খাবার মতো ব্যাকুলতার সঙ্গে প্রচুর পরিমাণে বাতাস গ্রহণ করতে চেষ্টা করবে এবং ভয়ে আর ওই হা করে বাতাস নিতে গিয়ে মুখ ফুক শুকিয়ে যাওয়া, এগুলো হচ্ছে সবটাই হচ্ছে কমন ব্যাপার, সবটাই কমন। কিন্তু এইগুলোর সঙ্গে শরীর থাকবে প্রচন্ড ঠান্ডা, একেবারে ঠান্ডা। এটা হচ্ছে ক্যাম্ফরের অবস্থা। আর বাকিগুলো হচ্ছে সব কমন সিমটম। আমি কমন সিমটমগুলো বলছি না, কমনগুলোকে আপনি কমন হিসাবে দেখুন, কিন্তু কমনের মধ্য দিয়ে আপনাকে আনকমনটাকে বার করে নিতে হবে। হাইড্রোসায়ানিক অ্যাসিডটা কীরকম? কমন সিমটমগুলো সবার জন্য ওগুলো রয়েছে। হাইড্রোসায়ানিক অ্যাসিডটা হচ্ছে মৃতবৎ লাশের মতো অর্ধ নিদ্রিত অবস্থায় তন্দ্রায় পড়ে থাকবে, অর্ধ চক্ষু, অর্ধ চোখ, অর্ধ খোলা অবস্থায় মৃত মানুষের মতো অচেতনভাবে চুপচাপ পড়ে থাকবে। এই অবস্থাটাকে দেখে মনে হবে যেন এটা কি জেলসিমিয়াম নাকি, এটা জেলসিমিয়ামের সঙ্গে একটু সমস্যা করতে পারে, জটিলতা তৈরি করতে পারে। এই যে এত বেশি দ্রুত অবসন্নতা হয়ে যাওয়া এই আর এই মুখের শুষ্কতা, এগুলো দেখে জেলসিমিয়াম ব্যবহার করলে দেখবেন যে খুব একটা ভালো রেজাল্ট আসবে না। এই জায়গাটা হাইড্রোসায়ানিক অ্যাসিডের সঙ্গে সব থেকে বেশি মিল রয়েছে।
আপনার জেলসিমিয়ামে প্রস্ট্রেশন, উইকনেস এইগুলো থাকে। প্রস্ট্রেশন অ্যান্ড উইকনেস জেলসিমিয়ামে এইগুলো থাকে। কাঁপুনি, থরথর থরথর করে কাঁপুনি, এইগুলোর সঙ্গে জেলসিমিয়ামে তার সেন্স থাকে। তার সেন্স থাকে কি না, তার বাইরের উত্তেজনাতে, শব্দে, এগুলোতে সে বিরক্ত বোধ করে। বিরক্ত বোধ করার কারণে সে নিজেকে ঝামেলা মুক্তভাবে নিশ্চল চুপচাপ থাকে, কষ্ট বেড়ে যাবার ভয়ে নিজেকে নিয়ন্ত্রণে ধরে রাখে, কষ্ট বেড়ে যাবার ভয়ে। কিন্তু এইখানে সে মরার মতো অর্ধ চোখ খুলে অচেতন অবস্থায় পড়ে আছে। কেন? অবসন্নতার জন্য। কোনো সারা শব্দ নেই, মনে হবে যেন পিপুলটাও নড়ছে না, পিপিএলটাও নড়ছে না, এরকম মনে হবে। এখানে আপনার আসতে পারে ওই একটা মেডিসিন কি হেলিবোরাস মনে হবে। হেলিবোরাস কিন্তু সমগ্র সামগ্রিক দৈহিকভাবে এরকম অবসন্নতা উল্লেখযোগ্য হেলিবোরাস না। হেলিবোরাসের উল্লেখযোগ্য হচ্ছে মস্তিষ্ক সংক্রান্ত সমস্যার সঙ্গে পিপল নড়াচড়া করবে না, বা প্রতি বাইরের উত্তেজনায় সাড়া দেবে না, এটা হেলিবোরাসের ব্যাপার। এই যে গতি প্রকৃতি, খুব সূক্ষ্ম স্তরের গতি প্রকৃতি, এই সূক্ষ্ম স্তরের জায়গাগুলো থেকে আলাদা করতে হবে, সূক্ষ্ম স্তরের জায়গা থেকে বিচার করতে হবে। এখানে সার্বদেহিকভাবে বিশেষ করে ফুসফুস সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। এখানে হাইড্রোসাইনিক অ্যাসিডের সঙ্গে না ওপিয়াম ও মস্তিষ্ক সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, মস্তিষ্ক সংক্রান্ত সমস্যার সঙ্গে। কিন্তু ফুসফুস সংক্রান্ত সমস্যার সঙ্গে এখানে হাইড্রোসাইনিক অ্যাসিডের সঙ্গে সব থেকে সদৃশ, দুর্দান্তভাবে সদৃশ। পোটেন্সি 6 বা 3x এরকম লো পোটেন্সি দিতে হবে, লো পোটেন্সির 6, একটু ঘন ঘন প্রয়োগ করতে হবে এগুলো, যতক্ষণ পর্যন্ত সাড়া না দেবে। এই গেল। আচ্ছা, এখানে দেখেছেন ক্যাম্ফর আর আপনার হাইড্রোসাইনিক অ্যাসিডের সঙ্গেও মেল করা, মানে পার্থক্য করা কঠিন। কিন্তু এখানে কি হয়েছে, আমি ছোট্ট একটু পার্থক্য করে রেখেছি। সেটা কিরকম? ক্যাম্ফরে উল্লেখযোগ্য তেমন বড় ধরনের পীড়াদায়ক অবস্থা ব্যতীত হঠাৎ পতন অবস্থা পতিত হয়। ক্যাম্ফরে হঠাৎ, একেবারে হঠাৎ পতন অবস্থায় পতিত হয় ক্যাম্ফরে। দু একবার পায়খানা হলো না হলো বা অসুস্থ হবার কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে একদম পতন অবস্থায় চলে যাবে। সেই সঙ্গে তার শরীর বরফের মতো ঠান্ডা, কিন্তু ঠান্ডা অবস্থাতেও সে ঠান্ডা চাইবে, চাইবে না, গরম চাইবে না। এই গেল। আর হাইড্রোসাইনিক অত তাড়াতাড়ি হয় না, একটু একটু সময় দেয়। সাইনাইড অ্যাসিড একটু সময় দেয়, ক্যাম্ফরের মতো অত দ্রুত হয় না। কিন্তু ক্যাম্ফরের মতো তার বডি অত ঠান্ডা থাকে না, কিন্তু তার চোখটা থাকে অর্ধ খোলা অবস্থায়। এটা খেয়াল রাখতে হবে, অর্ধ খোলা অবস্থায় একটা মৃত লাশের মতো চুপচাপ নিথর হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সেই সঙ্গে শ্বাসকষ্ট, কাশি, দম লেগে যাওয়া, অস্থিরতা, যা কিছু সব কমন সিমটম সব আছে। ওগুলো কমন, আমি ওগুলো যাচ্ছি না। ওই কমনগুলো প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে আপনি ধরে নেবেন। ওইগুলো ধরে নেবার সঙ্গে সঙ্গে পার্থক্যকরণ সিমটম হচ্ছে এটুকুই। সংকটপূর্ণ অবস্থাতে পার্থক্য সূচক নির্দেশক লক্ষণ হচ্ছে এটুকুই। এই পর্যন্ত গেল আপনার আর্সেনিক, ক্যাম্ফর, হাইড্রোসাইনিক অ্যাসিড। কলসিকামের ব্যাপারটা খুব কম আসে। বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি যা খোঁজখবর পেয়েছি তাতে করে দেখেছি যে কলসিকামের সিমটমটা খুব কম। কলসিকামের সিমটমটা কি থাকে? কলসিকামের সিমটম এইরকম কোলাপসের সঙ্গে তার প্রয়োগ প্রদর্শক সিমটম যেটা থাকে, পেটে প্রচুর ফাঁপ, পেটে পেটে প্রচুর বায়ু সঞ্চয় হয়, পেটে প্রচুর বায়ু সঞ্চয়, পেটে প্রচুর বায়ু সঞ্চয়ের সঙ্গে কোনো খাবারের রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না। কিন্তু এখন খেতে ইচ্ছা করে না, মুখের স্বাদ নেই, খাবারে বিরক্তি, এই সিমটমগুলো সবার মধ্যে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কমন ব্যাপার, এই রোগের সঙ্গে কমন। কিন্তু এই কমনের সঙ্গে কলসিকাম নির্দেশক লক্ষণ যেটা, সেটা হচ্ছে যে পেটে প্রচুর হাঁপ, বায়ু সঞ্চয় হয়। বায়ু সঞ্চয়ের সঙ্গে খাবারে অভুক্তি বা অরুচি, খেতে ইচ্ছা করে না,
একদমই খেতে ইচ্ছা করে না। সেই সঙ্গে থাকে মূত্র স্বল্পতা, মূত্র স্বল্পতা, স্বল্প মূত্রতা অথবা প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাব বন্ধ হয়ে যায় অথবা মূত্র স্বল্পতা দেখা যায়, অল্প অল্প প্রস্রাব হবে এবং কষ্টকর মূত্র কৃচ্ছ্রতা দেখা যায়, অল্প অল্প প্রস্রাব হবে, যন্ত্রণাদায়ক। এই হচ্ছে কলচিকামের অ্যাকুইটি স্টেটের এই সিমটম। আর বাকি যেসব সিমটম আছে ওগুলো এই 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 জায়গাতে মেলাতে পারবেন না, কোনোভাবেই এই জায়গাতে মেলাতে পারবেন না। এটা গেল এই আপনার জেনারেল কোলাপস সাডেনের আন্ডারে যে মেডিসিন কটা ছিল তার মধ্যে পার্থক্য। আপনি যতই বেশি বেশি সিমটম খুঁজতে যান না কেন আর মিলাতে পারবেন না। এটা গেল এই। এবার আসছে কি জেনারেল কোলাপস ডায়রিয়া অ্যাগ্রাভেশন আফটার। জেনারেল কোলাপস ডায়রিয়া অ্যাগ্রাভেশন আফটার। কোলাপস হচ্ছে কখন? ডায়রিয়ার পরে। এখনকার এই মহামারীতে শুনছি পাতলা পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা থাকছে, শুনতে পাচ্ছি। তাহলে এই মহামারীর সঙ্গে পাতলা পায়খানা থাকছে এবং কোলাপস হয়ে যাচ্ছে, পাতলা পায়খানার পরে কোলাপস একটা গুরুত্বপূর্ণ রুব্রিক, মানে এর সঙ্গে সদৃশ আছে, মিল রয়েছে। এখানে মেডিসিন কি কি আছে? অ্যান্টিম ক্রুড, আর্সেনিক অ্যালবাম, ক্যাম্ফর, কার্বোভেজ, ভিরেট্রাম অ্যালবাম। আর্সেনিকাম অ্যালবাম, ক্যাম্ফর এই দুটো এর মধ্যে আলোচনা হয়ে গেছে, বাকি থাকলো অ্যান্টিম ক্রুড, কার্বোভেজ, ভিরেট্রাম। আগে যে আলোচনা করেছি আর্সেনিক ক্যাম্ফরের সম্বন্ধে ওটাই। এখন অ্যান্টিম ক্রুড, কার্বোভেজ আর ভিরেট্রাম অ্যালবাম, এই এই তিনটের মধ্যে কি সিমটম আমরা এইখানে পেতে পারি? অ্যান্টিম ক্রুড যেটা পেতে পারি সেটা হচ্ছে পেটের গন্ডগোল, গন্ডগোলের সঙ্গে ডায়রিয়া, এই ডায়রিয়ার সঙ্গে মেজাজ খিটখিটে, জিভের ওপরে যে পুরো সাদা প্রলেপ, এটা আপনি সব সময় পাবেন না। এটা পেতে গেলে পরে তাকে একটু সময় দিতে হয়, পেটের গন্ডগোলের সঙ্গে একটু সময় নেয়। কোনো কোনো ক্ষেত্রে খুব ভাগ্য ভালো হলে দ্রুত পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটু সময় নেয়, কয়েকদিন সময় নেয়, তারপর আস্তে 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 জীবের উপরে সাদা প্রলেপ পড়ে। কিন্তু সাদা প্রলেপ না পড়লেও জিভে একটা যে ময়লা ময়লা রয়েছে এটা দেখা যায় সাধারণত, ওটা পাকস্থলীর সিমটম। তাহলে ডায়রিয়ার সঙ্গে মেজাজ খিটখিটেপনা, দেখেন আর কোনো মেডিসিনের মধ্যে কিন্তু এই আলোচনা হয়নি। ডায়রিয়ার সঙ্গে অত্যন্ত মেজাজ খিটখিটেপনা, আর কোনো মেডিসিনের সঙ্গে আলোচনা হয়নি। যদি কারোর ক্ষেত্রে দেখা যায় প্রচন্ড শ্বাসকষ্ট, প্রচন্ড কষ্টকর, হ্যাঁ দম লেগে যাচ্ছে, হাঁসফাঁস করছে, এগুলো তো কমন ব্যাপার, এগুলো তো সবার মধ্যে রয়েছে। কিন্তু তার মধ্যে যদি আপনি দেখতে পান যে ওর ডায়রিয়া হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে বেশ কয়েকবার, এবং মেজাজটা প্রচন্ড খিটখিটে, কিছু বলতে গেলে বিরক্ত দেখাচ্ছে, রেগে যাচ্ছে, রাগ প্রকাশ করছে, কি মেডিসিন দেবেন? অ্যান্টেম ক্রুড ওর মেডিসিন। আর যদি জিভে সাদা প্রলেপ পেয়ে যান তাহলে তো আপনার সৌভাগ্য, রোগীরও সৌভাগ্য, আপনারও সৌভাগ্য। এগুলো আচ্ছা, এই গেল অ্যান্টিম ক্রুড। এখন কার্বোভেজ আর ভিরেট্রাম অ্যালবাম। এই কার্বোভেজ আর ভিরেট্রাম অ্যালবামের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ সিমটম কি মিলবে এখানে? পেটে প্রচুর ফাঁপ আর উদরময়, সঙ্গে প্রচুর দুর্গন্ধ। কিসে দুর্গন্ধ? অধবায়ু যা নির্গত হয় তাতে প্রচন্ড দুর্গন্ধ, এবং যে মানে যে মল ত্যাগ করে সেই মলে প্রচন্ড দুর্গন্ধ, এবং অধবায়ু যা নির্গত হয় তাতে প্রচন্ড দুর্গন্ধ। আর বাকি সিমটমগুলো কমন, যা ওই রোগের সঙ্গে সম্পৃক্ত তা সব থাকবে, সব থাকবে। এইগুলোর সঙ্গে দেখা যাচ্ছে যে রোগীর প্রচন্ড পেট ফাঁপ করেছে। আর এই যে মৃত্যু ভয় তো সবার মধ্যে রয়েছে, তারা তো জানে এই 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 রোগে ছুঁয়েছে মানে এবার পালাতে হবে, এটা সবার মধ্যে রয়েছে, সবার মধ্যে রয়েছে। তাহলে এটা একটা কমন ব্যাপার। এই কমনটা যখন লেভেল
একটা নর্মাল লেভেলকে ক্রস করে যাবে, তখনই সেটা প্রয়োগ প্রদর্শক নির্দেশক সিমটম হয়ে দাঁড়াবে, তার আগে নয়। তার আগে এটা সবটাই কমন সিমটমের মধ্যে দাঁড়াবে। তাহলে কার্বোভেজের মধ্যে আমরা কি লক্ষ্য করব? ওখানে শুধু যে পেটে প্রচুর ফাঁপ, সঙ্গে উদরময়। এই উদরময়ের সঙ্গে যে মলত্যাগ করে তাতে প্রচন্ড দুর্গন্ধ, পচাটে দুর্গন্ধ, এবং আপনার যে অধবয় নির্গত হবে তাতেও প্রচন্ড দুর্গন্ধ। সেই সঙ্গে তার শরীরে ঘাম থাকতে পারে, এটা কমন সিমটম। কমন, কেননা শরীরের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, অক্সিজেনের পরিমাণটা কমে যাবে, এবং বিশেষ করে প্রধান যে অঙ্গগুলো রয়েছে সেইগুলোতে যখন আক্রান্ত হবে, হার্ট, ফুসফুস, কিডনি, এইগুলোতে যখন আক্রান্ত হয় তখন সারা শরীরে প্রচুর ঘাম নির্গত হওয়াটা হচ্ছে কমন সিমটম। প্রচুর ঘাম নির্গত হয়, এগুলো সবই থাকবে। কিন্তু ওই পচা না থাকলে, যদি আপনি শুধু প্রচুর ঘাম রয়েছে, ঠান্ডা বাতাস চাচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট, প্রচন্ড অবসন্ন, সারা শরীর খুব ঠান্ডা, হ্যাঁ, দিলেন কার্বোভেজের আদর্শ সিমটম পেয়ে গেছি, আপনি কার্বোভেজ দিয়ে দেখলেন যে হতাশ, কি ব্যাপার, পুরোপুরি সিমটম মিলে গেল, কার্বোভেজ দিয়ে কেন কাজ হলো না, নিশ্চয়ই মেডিসিনের মধ্যে ভুল ছিল। বিষয়টা তা না, ওগুলো তো কমন সিমটম, সবার মধ্যে ওগুলো থাকবে। এইগুলোর সঙ্গে যখন আপনি দেখবেন যে পেটে প্রচন্ড পরিমাণে গ্যাস রয়েছে এবং উদরময় হচ্ছে, তাতে প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে, ব্যাস কার্বোভেজ, আর কিছু পাবেন না এই জায়গাতে, কিচ্ছু মেলাতে পারবেন না আর। এইবার এইখানে আরেকটা মেডিসিনের কথা আমি বলে দিই, যেহেতু এরকম সিমটম দেখা যাচ্ছে, প্রচন্ড জ্বর, হাই টেম্পারেচার, প্রচন্ড টেম্পারেচার, যে টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারছে না, এই রকম টেম্পারেচারের সঙ্গে যদি দেখেন যে উদরময় প্রচন্ড দুর্গন্ধ, তাহলে মেডিসিনটা কি হবে? উদরময়, উদরময় হলে সেইখান থেকে তো গ্যাস তৈরি হচ্ছে, বায়ু তৈরি হচ্ছে, পেটে ফাঁপ থাকতে পারে, পেটে ফাঁপ থাকতে পারে, কেননা যেহেতু পচেছে, মলটা পচে গেছে, মানে ভেতরটা পচে গেছে, তো ভেতরটা পচে যাওয়া মানে তো মল দুর্গন্ধ হচ্ছে, যে বায়ু নির্গত হবে সেটাও দুর্গন্ধ হবে। তাহলে পচে যাওয়া মানে কিছু বায়ু নির্গত সঞ্চয় হচ্ছে, উৎপাদন হচ্ছে, সেই বায়ু পেটের মধ্যে সঞ্চয় হচ্ছে, পেটে হালকা ফাঁপ থাকতে পারে, সেই সঙ্গে প্রবল তাপ, কি মেডিসিন হবে? কি মেডিসিন? যদি জ্বর না থাকে, তাপ না থাকে, বা মৃদু জ্বর, হালকা জ্বর, হালকা জ্বর, যেহেতু একটা ইনফ্ল্যামেশন হচ্ছে বুকে, ইনফ্ল্যামেশন হলে তো একটা টেম্পারেচার আসবে, হালকা জ্বর, সেই সঙ্গে উদরময় দুর্গন্ধ, অধবাহিত দুর্গন্ধ, বা তার গা থেকে দুর্গন্ধ বার হচ্ছে, সেখানে কার্বাভেজ আপনি দিলেন। ইয়েস, ইয়েস, ডাক্তার তফিউল ইসলাম, ইয়েস, ঠিক, সেখানে মেডিসিন পাইরোজেন, এটুকুই পার্থক্য। একটা মেডিসিনের সঙ্গে আর একটা মেডিসিনের এটুকুই পার্থক্য, অ্যাকুইটি স্টেটে, অ্যাকুইটি স্টেটের এটাই হচ্ছে রহস্য, অ্যাকুইটি স্টেটে ফটাফট সফলতার এটাই রহস্য, আর কিছু নয়। আপনি কিনেটস অনুযায়ী, মেট্রিমেটিক অনুযায়ী সমস্ত সিমটমগুলো টো করে মেলাবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার দিয়ে মেলাবেন, মেলাতে পারবেন না, মেলাতে পারবেন না, এটুকুই। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। মাঝে মাঝে একটু মুখটাকে ভিজিয়ে নিতে হচ্ছে, শুকিয়ে যাচ্ছে তো, বেয়াদবি ক্ষমা করবেন একটু, হ্যাঁ, মুখ শুকিয়ে যাচ্ছে যার জন্যে। আচ্ছা ডাক্তার তফিউল ইসলাম ভাই, আপনি বলুন, আলোচনা ঠিক পথে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে, আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন, বলতে পারবেন, ঠিক বলছি না ভুল বলছি? ডাক্তার তফিউল ইসলাম, বলুন ভাই। আলোচনা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে?
ওটা পায়ের ওজন গেল। ভিরেট্রাম অ্যালবাম, ভিরেট্রাম, ভেরি গুড ডিসকাশন, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে ভিরেট্রাম অ্যালবামে আপনি কি পাবেন? ভিরেট্রাম অ্যালবামে পার্থক্যসূচক লক্ষণগুলো কি পাবেন? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আমি ম্যাথমেটিক্যাল আলোচনা করছি না, আমি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের উপরে আলোচনা করছি। স্যার, জ্বরের পর নাকে পচা দুর্গন্ধ আছে, যাচ্ছে না, এই ক্ষেত্রে কি করণীয় স্যার? অবশ্যই করণীয় রয়েছে। এটা একটা কমন সিমটম। এখানে অনেকগুলো মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলোর মধ্যে থেকে আলাদা করতে হবে কোন মেডিসিনের সঙ্গে মিলছে, সেইগুলোর সঙ্গে আলাদা করতে হবে। অনেকগুলো মেডিসিন রয়েছে যে জ্বরের পর নাকে পচা গন্ধ যাচ্ছে না। স্যাঙ্গুইনেরিয়া, বোরাক্স, ক্যাপসিকাম, সরিনাম, হ্যাঁ, কার্বোভেজ, অনেকগুলো মেডিসিন রয়েছে যে যার সিমটমগুলোকে যেদিকে করবে, মানে ইঙ্গিত করবে, সেই দিকে, যে গতিপথকে নির্দেশ করবে, সেই গতিপথের উপর মেডিসিনটা প্রয়োগ করতে হবে। থ্যাংক ইউ। ভিরেট্রাম অ্যালবাম থাকলো, ভিরেট্রাম অ্যালবামকে করবেন কি করে, পার্থক্য করবেন কি করে? ভিরেট্রাম অ্যালবাম হচ্ছে যে ওই যে কমন সিমটম, এই ডিজিজের যে কমন সিমটম, সেগুলো কিন্তু সব কমন, সবার ক্ষেত্রে সেগুলো সব জায়গায় থাকবে। এইগুলোর সঙ্গে ভিরেট্রাম অ্যালবামের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বমি, প্রচুর পরিমাণে আপনার ডায়রিয়া, প্রচুর পরিমাণে মলত্যাগ, প্রচুর পরিমাণে বমি, এইগুলোর সঙ্গে দ্রুত অবসন্নতার দিকে যাওয়া। তবে এই সিমটম বর্তমান পরিস্থিতির সঙ্গে এই সিমটমটা খুব একটা পাওয়া যাচ্ছে না, এই সিমটমের গল্প খুব একটা শুনতে পাচ্ছি না, যে প্রচুর বমি করছে, প্রচুর পাতলা পায়খানা হচ্ছে, তারপরে অবসন্নতার দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। মানে মোমবাতির দুই দিক জ্বালিয়ে দেওয়া, ভিরেট্রামের গল্প হচ্ছে মোমবাতির দুই দিক জ্বালিয়ে দেওয়া। একটা মোমবাতির যদি সামনে পিছনে দুই দিক জ্বালিয়ে দিই তাহলে কি হবে, তাড়াতাড়ি মোমবাতিটা শেষ হয়ে যাবে। আর যদি একদিক জ্বালিয়ে দেওয়া যায় তাহলে মোমবাতিটা পুরো পুড়ে যেতে একটু সময় লাগবে, দেরিতে পুড়ে শেষ হবে। তা ভিরেট্রামের ব্যাপারটা হচ্ছে দুদিকে জ্বালিয়ে দেওয়া, মোমবাতির সামনে পিছনে দুদিকেই জ্বালিয়ে দেওয়া, সেইখান থেকে অবসন্নতার দিকে চলে যাওয়াটাই হচ্ছে এর বৈশিষ্ট্যপূর্ণ গতি প্রকৃতি। এরকম সিমটম যদি কারোর ক্ষেত্রে পাওয়া যায় এই সিচুয়েশনে, তার ক্ষেত্রে ভিরেট্রাম অ্যালবাম হবে। যদি না পাওয়া যায় তাহলে হবে না, কেননা জোর করে মেডিসিনটা আমরা প্রয়োগ করতে পারবো না। এটা গেল বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতির সদৃশ ওষুধ। এর সঙ্গে সঙ্গে আমি আরো কিছু মেডিসিনের কথা বলছি, সেটা হচ্ছে প্রচন্ড জ্বর যখন হচ্ছে, প্রচন্ড জ্বর, নাকে সর্দি এসছে, এবার এটা এতক্ষণ আমি যে আলোচনা করলাম এটা একটা পর্যায়, এটা একটা পর্যায়, পর্যায় হিসাবে এটাকে ধরে নেবেন। এবার দ্বিতীয় পর্যায়ের আমি আলোচনা করছি, দ্বিতীয় একটা সাইড নিয়ে একটা আলোচনা করছি, সেটাকে সম্পূর্ণ আলাদা পর্যায় হিসাবে ধরতে হবে। দুটোকে একসঙ্গে করা যাবে না, দুটোকে একসঙ্গে করলে একটু গোলমাল হয়ে যাবে। এতক্ষণ যা আলোচনা হলো সেটাকে একটা পর্যায়ে ধরবেন, এবং এখন যেটা আলোচনা করবো সেটাকে আর একটা পর্যায়ে ধরবেন। কিরকম? কোনো কারণে সর্দি লাগলো, সর্দি লেগেছে, সর্দি লেগেছে, নাকে সর্দি আছে, হাঁচি হচ্ছে, ঠান্ডা লেগেছে, হাঁচি হচ্ছে, বুঝতে পারছেন না যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। হাঁচি সর্দি, এই হাঁচি সর্দির সঙ্গে নাক থেকে সর্দি বার হচ্ছে, হাঁচি হচ্ছে, হালকা জ্বর জ্বর ভাব, হালকা জ্বর জ্বর ভাব হচ্ছে, গা ম্যাজ ম্যাজ করছে, ডাক্তারবাবু ভালো লাগছে না কিছু। অন্য সময় হলে এটাকে পাত্তাই দিতাম না, গুরুত্বই দিতাম না, কিন্তু এখন তো চারিদিকে যা শুনছি তার জন্য আমি আসলাম ওষুধ নিতে। তাই একটু ওষুধ দেন যেন এটা বাড়াবাড়ি না হয়। ঠিক এইরকম পরিস্থিতিতে এসছে, তখন কি ওষুধ দেব?
এর উপরই ওষুধ দিতে হবে। অ্যাকুইট কেস মানে এর উপরই ওষুধ, আমি তো ক্রনিক ট্রিটমেন্ট করছি না। তাহলে এখানে কি ওষুধ হবে? এইখানে সাধারণত আপনি রিস্ক না নিয়ে দুটো মেডিসিন দেবেন, দুটো। সেটা কিরকম? আপনারা কেউ বিতর্ক করলে করতে পারেন, কিন্তু আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি গোঁড়ামি না করে এইখানে দুটো মেডিসিন আপনারা প্রয়োগ করতে পারেন। ক্যাম্ফরে এখনো টেম্পারেচার আসেনি শরীরে, একদম। ক্যাম্ফর তো বটেই, কিন্তু ক্যাম্ফরে এখনো টেম্পারেচার আসেনি, শরীর ঠান্ডা, এটাকে মনে রাখবেন। গায়ে হাত দিয়ে দেখবেন, গায়ে হাত দিয়ে যদি দেখেন রুগী বলছে যে হ্যাঁ জ্বর জ্বর ভাব হচ্ছে ডাক্তারবাবু, জ্বর জ্বর ভাব, কিছু ভালো লাগছে না, জ্বর জ্বর ভাব, গাটা ম্যাজম্যাজ করছে, মাথাটা ধরেছে, সর্দি ঠান্ডা লেগেছে, নাক থেকে একটু সর্দি ঝরছে, মনে হচ্ছে জ্বর আসবে, পেরে ফেলবে মনে হচ্ছে। ঠিক আছে, হাতটা দেখে আপনি দেখলেন ওরে বাবারে, কই আপনার তো জ্বর নেই, গা তো বরফের মতো ঠান্ডা। না ডাক্তারবাবু, আমার জ্বর জ্বর মনে হচ্ছে পেরে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। এই অবস্থাটা হলো ক্যাম্ফর, বোঝা গেল? ডাক্তার বলবে জ্বর আসেনি, রুগী বলবে জ্বর এসেছে, গায়ে হাত দিয়ে দেখবে ঠান্ডা, এই অবস্থাটা হলো ক্যাম্ফর। আর রুগী বলবে জ্বর জ্বর ভাব, জ্বর এসেছে, গা ম্যাজ ম্যাজ করছে, সেই সঙ্গে গায়ে হালকা হালকা টেম্পারেচার এসছে। আপনি গায়ে হাত দেখলেন, গা ঠান্ডা নয়, গা স্বাভাবিক গরমটা রয়েছে, অথবা তার থেকে যেন একটু হালকা হালকা গরম গরম এরকম মনে হচ্ছে, তখন মেডিসিন দেবেন দুটো। রিস্ক না নিয়ে কোনো গোঁয়ার্তমি করবেন না, যে গোঁয়ার্তমি করবেন সে করুন, এবং যে সমালোচনা করবেন সে করুন, মেডিসিন দেবেন দুটো। একটা মেডিসিন হচ্ছে ফেরামফস 6x, আর একটা মেডিসিন হচ্ছে জাস্টিসিয়া 30। ফেরামফস 6x, জাস্টিসিয়া 30। ফেরামফস 6x বয়স্কদের 4টে করে বড়ি 2 ঘন্টা পর পর দিয়ে যান। জাস্টিসিয়া 30 4টে ডোজ দেন 3 ঘন্টা পর পর বা 4-5 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর বা 4-5 ঘন্টা পর পর একটা করে ডোজ দেন, ঘন ঘন দেওয়া যাবে না। 3 ঘন্টা পর পর বা 4-5 ঘন্টা পর পর একটা করে ডোজ, মোট 4টে। আর ফেরামফস 2 দিন খাইয়ে দেন। 2-3 ঘন্টার মধ্যে রুগী কি যদি আসতে বলেন, বলবে যে না ডাক্তারবাবু আমার আর সমস্যা নেই, রুগী এসে বলবে যে আমার সমস্যা নেই আর। ইয়েস, তফিউল ইসলাম ভাই, ডাক্তার তফিউল ইসলাম, আপনি আমাদেরকে শেখাচ্ছেন না কেন? আপনি তো যথেষ্টই জানেন, তো আপনি শেখাচ্ছেন না কেন? এইবার শুধু ফেরামফস কোথায় দেবেন? শুধু ফেরামফস, জাস্টিসিয়া আসবে না, শুধু ফেরামফস, জাস্টিসিয়ার দরকার নেই। নাকে সর্দি আসেনি কিন্তু জ্বর জ্বর ভাব, নাকে সর্দি এখনো আসেনি কিন্তু জ্বর জ্বর ভাব, গায়ে হাত দিয়ে দেখছেন হ্যাঁ হালকা যেন টেম্পারেচার মনে হচ্ছে, পালস বিট একটু একটু যেন দুর্বল নয়, বেশ টকটক করে হাতে পাচ্ছেন, কিন্তু সর্দি ঠান্ডা কিছু নেই, অথচ জ্বর জ্বর ভাব, গা ম্যাজম্যাজ করছে। এখানে জাস্টিসিয়া কোনো কাজ করবে না, ওখানে অনলি ফেরামফস, এটুকুই, একটা থেকে আরেকটা এটুকুই ফারাক। এই গেল এই পর্যায়টুকু। এখন আরেকটু আগিয়ে চলুন, সর্দি ঠান্ডা লেগেছে, নাক থেকে সর্দি ঝরছে, প্রচুর সর্দি বার হচ্ছে, প্রচুর সর্দি বার হতে হতে 1-2 দিন পর, একদিনেই বা অথবা 1-2 দিন পর সেটা আস্তে আস্তে বুকে বসলো, বুকে বসে এখন বুকে ব্যথা, প্রচন্ড জ্বর, বর্তমান যে সিচুয়েশন দেখা যাচ্ছে প্রচন্ড জ্বর। এই অবস্থাতে এখনো কিন্তু শ্লেষাটা সরল হয়নি, শ্লেষা কিন্তু এখনো ভাঙেনি, শুষ্ক, জাস্ট নাক থেকে নিচে নেমে ফুসফুসে বসে ফুসফুসকে আক্রমণ করে ইনফ্ল্যামেশন শুরু হয়েছে, এখন প্রচন্ড জ্বর শরীরে, হাই টেম্পারেচার, পালস বিট হাই, র্যাপিড, স্ট্রং, হার্ড। যদি পালস বিট হার্ড, স্ট্রং, হার্ড, র্যাপিড না থাকে তাহলে ওই মেডিসিনটা হবে না। হাই টেম্পারেচারের সঙ্গে মানে র্যাপিড ম্যানিফেস্টেশন, র্যাপিড প্রগ্রেশনের সঙ্গে পালস বিট হাই, মানে মানে অনেক স্ট্রং পালস বিট, স্ট্রং
র্যাপিড, টক টক করে মারবে, হাতে আপনি একেবারে দপ 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 করছে, এইরকম পালস বিট, কি মেডিসিন হবে? এই অবস্থাটা অনেকের দেখা যাচ্ছে। এই জায়গাটায় অনেক বেলোডোনা দিচ্ছে অনেকেই, অ্যাকোনাইট নয়, এই জায়গাটায় অ্যাকোনাইট হবে না, এটা অ্যাকোনাইট নয়, এই জায়গাটায় অনেকে বেলোডোনা দিচ্ছেন, এটা বেলোডোনা নয়, এটা বেলোডোনার মতো সিমটম, এটা বেলোডোনা নয়। দেখে মনে হচ্ছে এটা বেলোডোনা, গায়ে চাল দিলে ক্ষয় হয়ে যাবে, গায়ে চাল দিলে মুড়ি হয়ে যাবে, ধান দিলে ক্ষয় হয়ে যাবে, আমরা যেটা পড়েছি এটা বেলোডোনা না, বেলোডোনা নয় এটা। বেলোডোনার কি হয়, বেলোডোনার এরকম টেম্পারেচারের সঙ্গে সঙ্গে তার সব লাল হয়ে যায়, লাল মনে রাখবেন, লাল, চোখ মুখমণ্ডল লাল, একে অপরের সঙ্গে পার্থক্য এটাই। কিন্তু আমি যার কথা বলছি সে লাল নয়, সে লাল নয়। এই জায়গাটায় মেডিসিন দেবেন ভিরেট্রাম ভিরিডি, এর স্পেসিফিক মেডিসিন হচ্ছে ভিরেট্রাম ভিরিডি 3x বা 6, একটু ঘন ঘন দিতে হবে, টেম্পারেচার কমলেই, অনেক দেরিতে দেরিতে, 3 ঘন্টা 4 ঘন্টা পর পর দেরিতে দেরিতে, কিন্তু প্রথম অবস্থায় যতক্ষণ পর্যন্ত রেসপন্স না করছে একটু ঘন ঘন দিতে হবে, আধ ঘন্টা পর পর দিতে হবে। ভিরেট্রাম ভিরেডি, এর মেডিসিন হচ্ছে ভিরেট্রাম ভিরেডি। আর বর্তমান যে সিচুয়েশন দেখতে পাচ্ছি তাতে করে ফসফরাসের সিমটম আসছে না, ফসফরাসে বুকে প্রচুর ব্যথা থাকে, সব সিমটমগুলো থাকবে, সব সিমটমগুলোর সঙ্গে যদি বুকে প্রচুর ব্যথা থাকে তাহলেই ফসফরাসটা আসে। ভিরেট্রাম অ্যালবামের যে চিত্র, ভিরেট্রাম অ্যালবামের সেম চিত্রের সঙ্গে যদি আপনার প্রচুর পরিমাণে ব্যথা থাকে বুকে, প্রচুর ব্যথা, তবেই ফসফরাস, তখন ফসফরাসের দিকে চলে যাচ্ছে। এই গেল। আর একটা হচ্ছে আপনার অ্যান্টিমার্স, অ্যান্টিমার্সটা কিছুটা হলেও এর সদৃশ, কিছুটা সদৃশ আছে। অ্যান্টিমার্সের ক্ষেত্রে যেটা লক্ষ্য করবেন, আপনার কমন সিমটমগুলো সব থাকবে, শ্বাসকষ্ট, কাশি, দম বন্ধ, মুখ শুষ্ক হয়ে যাওয়া, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া, ক্লান্ত অবসন্ন, সবগুলো থাকলো, অস্থিরতা সব থাকবে। কিন্তু এর প্রয়োগ প্রদর্শক সিমটম কি, এইগুলো সবগুলোর সঙ্গে যেখানে থাকবে আপনার মুখমণ্ডল ফোলা, চোখ ও মুখমণ্ডল ফোলা, চোখ ও মুখমণ্ডল ফুলে গেছে, এমফাইসিসের কারণে এটা হয়, ফুসফুসে যখন এমফাইসিস হয় তখন আপনার এই চোখ মুখ ফুলে যায়, যদি চোখ মুখ ফুলে যায় এটাই হচ্ছে অ্যান্টিমার্সের প্রয়োগ প্রদর্শক লক্ষণ, এটাই প্রয়োগ প্রদর্শক লক্ষণ, আর কিছু দেখতে হবে না। যতগুলো মেডিসিন আলোচনা করেছে একটা মেডিসিনের ক্ষেত্রেও আমি চোখ মুখে ফুলে যাওয়া এ গল্প আমি কারোর ক্ষেত্রে দিই না, এটাই হচ্ছে এর প্রয়োগ প্রদর্শক সিমটম। এই গেল। আর হচ্ছে আপনার টিউবারকুলিনাম আসতে পারে, টিউবারকুলিনাম, টিউবারকুলিনামের ক্ষেত্রটা কি, যেখানে দেখবেন যে রোগীর ক্ষেত্রে প্রচুর কাশি হচ্ছে, প্রচুর কাশি, শুষ্ক কাশি প্রধান, কমন সিমটমগুলোর সঙ্গে শুষ্ক কাশি প্রধান, সমস্ত কমন সিমটমের সঙ্গে শুষ্ক কাশি প্রধান, অবিরাম কাশি, অবিরাম কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে, এই কাশির ধকল তাকে আরো বেশি অবসন্ন করে দিচ্ছে। আর যেহেতু ফুসফুসকে আক্রমণ করেছে, প্রচুর শ্বাসকষ্ট, সঙ্গে সারা শরীরে ঘাম তো হবেই, অবসন্নকর ঘাম, প্রতিটা মুহূর্তে প্রতিটা আক্ষেপে অবসন্নকর ঘাম দেখা দেবে, যত ঘামবে ততই অবসন্ন হয়ে যাবে। একমাত্র মেডিসিন হচ্ছে টিউবারকুলিনাম, একমাত্র মেডিসিন। টিউবারকুলিনাম তো 5 পাতা 10 পাতা বহু পড়েছেন, প্রচুর পড়েছেন টিউবারকুলিনাম, কিন্তু সব মিলাতে যাবেন হারিয়ে যাবেন, গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যাবেন, খুঁজে পাবেন না। আমি প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনের জায়গাটাকে বললাম। এবং আপনার টিউবারকুলিনাম এখানে একটার দুটো ডোজ দিয়ে বসে থাকলে কাজ হবে না, এখানে ডিস্টিলড ওয়াটারে গুলে ন্যূনতম 1 পটেন্সি, 10 হলেও সমস্যা নেই, ন্যূনতম 1 পটেন্সি, সর্বনিম্ন পটেন্সি 1 ডিস্টিলড ওয়াটারে গুলে
প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর দিয়ে যেতে হবে। খুব ভালো করে ঘেঁটে চা চামচের 2-3 চামচ করে প্রতি 2 ঘন্টা পর পর দিয়ে যেতে হবে। কতক্ষণ পর্যন্ত দেব? যতক্ষণ পর্যন্ত রোগী বেটার ফিল না করবে সব দিক থেকে, ততক্ষণ পর্যন্ত দিয়ে যাব। অনেকেই ধারণা করছেন অ্যান্টিমটার্ট, অনেকেই ধারণা করছেন অ্যান্টিমটার্টে এগুলোর সঙ্গে থাকবে ওই হাইড্রোসায়ানিক অ্যাসিডের মতো ঝিমুনি ভাব, অবসন্নতা, ঝিমুনি, একদমই ঝিমুনি, ঝিমুনির সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্ট। অ্যান্টিমটার্টেরও এইখানে ওর সাথে বেশ মানে ভুল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, একেবারে ভুল হয়ে যাওয়ার মতো অবস্থা। তবে অ্যান্টিমটার্টে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে অবস্থা আমি আপনাকে বলি সেটা হচ্ছে, যদি বুকে প্রচুর পরিমাণে শ্লেষ্মা থাকে, কিন্তু এই যে একেবারে প্রাইমারি স্টেজে, তখন তো শ্লেষ্মা থাকবে না, শ্লেষ্মা তো আস্তে আস্তে সঞ্চয় হবে, তবে তো শ্লেষ্মা ঘর ঘর করবে, শ্লেষ্মা থাকে না। যদি মনে করা যায় শ্লেষ্মা হতে পারে, শ্লেষ্মা জমতে পারে, জমার সম্ভাবনা রয়েছে, এরকম যদি অনুভবে হয়, তাহলে অ্যান্টিমটার 3x দিলে মিরাকেল রেজাল্ট দেবে, মিরাকেল রেজাল্ট। শ্বাসকষ্টের সঙ্গে ঝিমুনি ভাব, কিন্তু অবসন্নতা নয়, কোলাপস না, জাস্ট একটা ডাউজিনেস, ডাউজিনেস আসছে, ডাউজিনেস। এই ডাউজিনেস যদি আসে তাহলে অ্যান্টিমটার্ট, কোলাপস নয়। এই আর কি, আজকে এই পর্যন্তই, কেননা এই বিষয়টা নিয়ে তো আর লম্বা আলোচনা করা যায় না। আমি অনেকগুলো মেডিসিনের কথা বলে দিলাম আলাদা আলাদা পার্ট করে। এখন বিষয়টা হচ্ছে আরও যদি সিমটমগুলোকে কালেকশন করা যায়, মেডিসিন বলার আগে সিমটম কালেকশন করতে হবে, কেননা সিমটম হচ্ছে আমাদের চাবিকাঠি। ঘরের ভিতরে প্রবেশ করার জন্য সিমটমই হচ্ছে আমাদের কাছে একমাত্র চাবি। তো সিমটম পেলে মেডিসিন দেওয়া যাবে, সিমটম না পেলে মেডিসিন বলা মুশকিল। যদি আরও কোনো সিমটম পাওয়া যায় এগুলোর বাইরেও, দেখা গেল যে না এর মধ্যেও হচ্ছে না, তাহলে কি কি সিমটম আসছে, প্রথম কাজ হচ্ছে সিমটম কালেকশন করা, তারপরে তো হচ্ছে মেডিসিন, আগে সিমটম পরে মেডিসিন। যে আমার এই সমস্যা হয়েছে ভাই, কি মেডিসিন হবে, পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না। এই সমস্যা হয়েছে, ঠিক আছে, সমস্যাগুলোর সঙ্গে সিমটম কি আসছে সেইগুলো বলুন। আপনার কি সিমটম, আপনি বিস্তারিত বলুন। আপনি ভাবলেন এইগুলো বেশ গুরুত্বপূর্ণ, ডাক্তারের বিশাল কাজে লাগবে, এইগুলো বলি, আরগুলো বললেন না, না, বিস্তারিত বলুন। কি কাজে লাগবে আর লাগবে না সেটা ডাক্তার বুঝবে, আপনাকে বোঝার দরকার নেই। আজ এ পর্যন্ত। যদি এই আলোচনা থেকে আপনারা একটু উপকৃত হন, তবে এই আলোচনা সার্থক হবে। আর আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন, মতামত শেয়ার করুন। এই ভিডিও আমার অ্যাম্বিশন অফ ইউটিউব চ্যানেলে থাকবে, ওইখানে আপনারা পরবর্তীতে প্রয়োজন মতো দেখতে পারবেন, নিতে পারবেন। আপনারা এটাকে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন, বিভিন্ন জায়গায় শেয়ার করে সবাইকে জানাতে একটু সহায়তা করবেন, একেবারে কৃপণতা করবেন না। সবাই ভালো থাকবেন। এর বাইরে আপনারা কোনো মতামত পোষণ করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন, একটু বলুন, না হলে আমরা সঠিক মেডিসিনে পৌঁছাতে পারবো না। আমি যেটুকু কালেকশন করতে পেরেছি সিমটম, তার উপরেই আমি বেশ কয়েকটা পেশেন্টকে আমি দেখেছি,
আমি বেশ কয়েকটা পেশেন্টকে দেখেছি, তাদের মধ্যে ইনশাল্লাহ সবকটি নেগেটিভ রেজাল্ট এসছে, সবকটি নেগেটিভ রেজাল্ট এসছে। এই সঙ্গে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত, সেটা হচ্ছে এই অ্যাকুইট স্টেটের মেডিসিন দিয়ে পেশেন্টকে ওই অবস্থা থেকে মুক্ত করার পরপর সঙ্গে সঙ্গে তাকে কনস্টিটিউশনাল ড্রাগ দিতে হবে। পোটেন্সি হাই পোটেন্সিতে কনস্টিটিউশনাল ড্রাগ দিতে হবে। কনস্টিটিউশনাল ড্রাগ দিয়ে তার ভাইটাল ফোর্সকে শক্তিশালী করে তুলতে হবে, ইমিউনিটি পাওয়ারকে শক্তিশালী করে তুলতে হবে। ওই অবস্থা থেকে মুক্ত হয়ে গেল, বেশ খুশি খুশি ভাবে এবার আপনি চুপচাপ থাকলেন না, আপনার দায়িত্ব শেষ হয়ে যায়নি। দায়িত্ব তখনই শেষ হয়ে যাবে যখন ধাতুগতভাবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারবেন, তখন আপনার দায়িত্ব শেষ হবে। তো ধাতুগতভাবে চিকিৎসা করে পেশেন্ট সুস্থ হচ্ছে এটা বুঝবেন কি করে? ধাতুগতভাবে মেডিসিন দিয়ে পেশেন্ট সুস্থ হচ্ছে বোঝা যাবে তার চেহারাতে ডেভেলপড হবে এবং মন মানসিকতাতে ডেভেলপড হবে। আর আগে যে সমস্ত সমস্যায় ভুগতো সেই সমস্যাগুলো নিয়ে খুব বেশি আর অভিযোগ করবে না, খুব বেশি বেশি অভিযোগ করবে না। তার এই প্রশান্তি, চেহারার পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, অভিযোগ না করার মানসিকতা, এসবগুলো দেখে বুঝতে পারবেন যে রুগী ভালোর দিকে যাচ্ছে, আপনার মেডিসিন সঠিক সিলেকশন হয়েছে। কনস্টিটিউশনাল ড্রাগ দিতে যেন ভুলবেন না, না হলে অচিরেই আবার অ্যাটাক হবে, আক্রান্ত হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর যারা এখনো পর্যন্ত অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আলোচনার পক্ষে বিপক্ষে আপনারা আপনাদের মতামত অবশ্যই প্রশ্ন করবেন। আমি সাধারণত মেটেরিয়া মেডিকার বিশদ আলোচনা করতে চাই না, কেননা মেটেরিয়া মেডিকা আমার কাছে যা আছে আপনাদের কাছে তার থেকে অনেক বেশি মেটেরিয়া মেডিকা আছে, প্রচুর মেটেরিয়া মেডিকা সবার কাছে আছে, সবাই মেটেরিয়া মেডিকা পড়ে। তো মেটেরিয়া মেডিকা দেখে আমি বিশদ আলোচনা করব, তার থেকে সে বাড়িতে নিজ মনে ধ্যানের সঙ্গে পড়লে এর থেকে ভালো পড়তে পারবেন, ভালো অনুভব করতে পারবেন, ভালো বুঝতে পারবেন। সেই মেটেরিয়া মেডিকা পড়ে বুঝতে পারেননি বলেই তো আজ এই আলোচনায় যোগ দেওয়া। তাহলে এমন কিছু আলোচনা করার দরকার যা থেকে সে বুঝতে পারবেন। আমি সেই মানে প্রেক্ষাপটে আলোচনা করতে চাই, তাই আমার আলোচনাগুলোর ধরন একটু আলাদা। তাতে আপনারা কেউ নেগেটিভলিও চিন্তা ভাবনা করতে পারেন, পজিটিভলিও চিন্তা ভাবনা করতে পারেন। তো যে চিন্তা ভাবনাই করেন না কেন, বিস্তারিত জেনে আপনি দোষারোপই করেন আর প্রশংসাই করেন, সেটা বিস্তারিত জেনে করলে ভালো হয়। দুর্নামি করেন আর সুনামি করেন, যাই করেন বিস্তারিত জেনে করলে ভালো হয়। আজকে এ পর্যন্ত থাকছি, আজকে রাখছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন পরবর্তী লাইভে আসা পর্যন্ত।